নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ত্রিপুরায় কোনো পাকিস্তানি বসবাসকারীকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে 8টি জেলার জেলা শাসক এবং জেলা পুলিশ আধিকারিকদের দেওয়া রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় 200 জনেরও বেশি বাংলাদেশি এবং আরো অনেক বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে, কিন্তু ত্রিপুরায় কোনো পাকিস্তানি বসবাসকারীকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের 8টি জেলার জেলা শাসক এবং জেলা পুলিশ আধিকারিকদের এই রিপোর্ট দিল্লিতে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জি আমাকে ফোন করেছিলেন ডিএম এবং এসপিদের ত্রিপুরা বসবাসকারী সমস্ত পাকিস্তানি নাগরিকদের পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য যা করা দরকার তা করতে নির্দেশ দিয়েছি বলে রবিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করতে এবং তাদের দেশ ছেড়ে অবিলম্বে ব্যবস্থা নিতে গত শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরে ত্রিপুরার 8টি জেলার জেলা শাসক ও জেলা পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ, যেখানে পাকিস্তানি নাগরিক চিহ্নিতকরণ এবং তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পেহেলগাঁওয়ে হামলার পর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই নির্দেশ জারি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা পরিষেবা স্থগিত করার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মেডিকেল ভিসা ব্যতীত সব ধরনের ভিসা বৈধ থাকবে 29 এপ্রিল পর্যন্ত। এদিকে অবৈধ পাকিস্তানি চিহ্নিত করতে গিয়ে 1000-এরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে গুজরাটে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আর্টিস্ট পলিসির কারণে স্থিতিশীলতা এসেছে উত্তর পূর্বাঞ্চল বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে 2047 সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে গড়ে ওঠা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার কামালঘাট 17 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই কার্যক্রমে কাশ্মীরের পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি আক্রমণে 2014 সালের আক্রমণ, মুম্বাই হামলার মতো সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2014 সালের পর চিত্র অনেকটাই পাল্টেছে। আর্টিস্ট পলিসির কারণে আজ অনেকটাই স্থিতিশীল উত্তর পূর্বাঞ্চল। এই বিষয়গুলির মূল্যায়ন করতে হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। 2014 আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্টে আক্রমণ থেকে আরম্ভ করে সবাই জানে, আজকে মুম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন জন্য আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 2014 পরে সেই চিত্রটা কিন্তু পাল্টে গেছে। অ্যাক্টিস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচন্ড যে সুবিধা হয়ে গেল, এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে অস্থির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানের মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই চাপ মূল্যায়ন আমাদের করতে হবে। আমরা সেই দিশায় আমরা দিচ্ছি। 2047 সালের মধ্যে বর্তমানের পঞ্চম অর্থনীতি থেকে তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাবার লক্ষ্যে কাজ করছে সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে এগিয়ে চলছে এবং তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশ, সে যে ধারা, সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন, আমরাও সেই বিষয়ে কাজ করছি। ধারা 370 বিলুপ্তির পর জম্মু কাশ্মীরে ত্বরান্বিত হয়েছিল আর্থ সামাজিক উন্নয়ন। পর্যটনকে ভিত্তি করে সুদৃঢ় হয়ে উঠেছে এর অর্থনৈতিক ভিত্তি। নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই রাজ্যে, আর এই বিষয়টিকে ধ্বংস করে দিতেই নারকীয় এই হত্যালীলা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতের বৈজ্ঞানিক ও শিক্ষা ক্ষেত্রে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ডক্টর কে কস্তুরী রঙ্গনের প্রয়াণে গভীর শোক ওই দিন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
স্বচ্ছতার সাথে চাকরি দেবার নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার, যেখানে প্রার্থীর যোগ্যতাই শেষ কথা। রবীন্দ্র ভবনে অফার বিতরণ কর্মসূচিতে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চলতি বছরে এপ্রিল মাস পর্যন্ত মোট ৩,২৯৬ জনকে নিয়োগপত্র দিয়েছে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতাই শেষ কথা। এক্ষেত্রে স্বচ্ছতার সাথে চাকরি দেবার নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। চাকরি পেতে গেলে এখন আর দৌড়তে হয় না মিছিলের পেছনে, ধরতে হয় না কোনো নেতা। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অফার বিতরণ কর্মসূচিতে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসেছেন। কাউকে ধরে, আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়। বছরের পর বছর আশা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করে তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব। এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেননি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয়। উনি একটা জায়গায়, আমি জানি না আপনাদের শুনেছেন কিনা, উনি একবার বলছেন যে যখন একটা গরিব ঘরের একটা ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয়, বা তার কেউ তাকে চিনে না, সে বুঝতে পারে না কাকে ধরলে, কোন নেতাকে ধরলে তার চাকরি হবে। তো এই যে অবস্থা, তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা কাজ করছি। 2025 সালের 25 এপ্রিল পর্যন্ত মোট 3,296 জনকে নিয়োগপত্র দিয়েছে রাজ্য সরকার। 2018 সাল থেকে এখনো পর্যন্ত মোট 16,942 জনকে দেওয়া হয়েছে সরকারি চাকরি। এই ক্ষেত্রে যুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে 5,771 জনকে। এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 20 এপ্রিল 2025-এ টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 2025 সালে এপ্রিল 2025 পর্যন্ত 3,296 জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অবধি ওনারা পেয়েছেন। 2023 সালের ডিসেম্বরে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের 35টি দপ্তরে 1,980 জনকে নির্বাচিত করা হয়েছিল এবং আজকে যেভাবে আপনারা এসেছেন সেইভাবে তাদেরকেও নিয়োগপত্র দেওয়া হয়েছে। 2018-19 অর্থবছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। রাজ্যে বেকারত্বের হার নিয়ে বিরোধী দলের অপপ্রচারে মোক্ষম জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2023-24 অর্থ বছরে গোটা দেশে বেকারত্বের জাতীয় গড় যেখানে ছিল 3.2%, সেখানে ত্রিপুরায় বেকারত্বের গড় হার ছিল 1.7%। গত 5 ফেব্রুয়ারি 2025 সালে স্বামী বিবেকানন্দ ময়দানে মোট 2,806 জনের হাতে তুলে দেওয়া হয়েছিল অফার। 19 এপ্রিল টিপিএসসির মাধ্যমে স্মল সেভিংস দফতরে নিয়োগপত্র দেওয়া হয়েছে 11 জনকে। এদিনের অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, পূর্ত দফতরে জুনিয়র ইঞ্জিনিয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফের মোট 479টি অফার তুলে দেওয়া হয় নির্বাচিতদের হাতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্য ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট 8 জনকে। এই ক্ষেত্রে 7টি রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট 28 জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিধায়ক, সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ছাত্র।
জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ঘটনাটি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর এবং বিরূপ মন্তব্য পোস্ট করার জন্য 8 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। এক্ষেত্রে পৃথকভাবে 8টি মামলা লিপিবদ্ধ করেছে পুলিশ। 24শে এপ্রিল থেকে 26শে এপ্রিলের মধ্যে রাজ্য জুড়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন একজন সরকারি কর্মচারী এবং 2 জন অবসরপ্রাপ্ত শিক্ষকও। সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর এবং বিরূপ মন্তব্য পোস্ট করার জন্য উত্তর জেলা ধর্মনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে 3টি। এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে পরে মুক্তি দেওয়া হয়েছে জামিনে। অন্য 2 জনকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এছাড়াও একই জেলার কদমতলা থানায় মনসুর আলী নামে একজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। ইতিমধ্যে জওহরলাল দেবনাথ এবং কুলদীপ মণ্ডল নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধলাই জেলার আমবাসা পুলিশ। বর্তমানে 2 জনেই 30 এপ্রিল পর্যন্ত রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে। এদিকে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, পরে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। দক্ষিণ জেলার সাবরুম থানার প্রণব দাসের বিরুদ্ধে আনা হয়েছিল একই ধরনের অপরাধের অভিযোগ। পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যেখানে সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। রাজ্যে পাকিস্তানি নাগরিককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। যে কোনো অনুপ্রবেশ বা অপ্রীতিকর ঘটনা রোধের উপর বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশ। এদিকে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্য 7 রাজ্য থেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 28 জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আসামের বিরোধী দল AIUDF এর একজন বিধায়ক, একজন সাংবাদিক, একজন আইনজীবী, 2 অবসরপ্রাপ্ত শিক্ষক এবং 23 জন ছাত্র। এক্ষেত্রে আসাম থেকে সর্বোচ্চ 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট দেওয়ায় আসাম এবং ত্রিপুরা ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মেঘালয় থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়াত রাজ্যের উদীয়মান বাউল শিল্পী অজয় দাস অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অনুষ্ঠান শুরু করেছিল উদীয়মান বাউল শিল্পী অজয় দাস। শনিবার আচমকা অসুস্থতা অনুভব করলে জিবি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যায় তরুণ প্রতিভাবান বাউল শিল্পী। রবিবার আগরতলা রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জতে তরুণ বাউল শিল্পী অজয় বাউলের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী মহল এবং তার সতীর্থরা। অশ্রু সজল নয়নে তরুণ এই প্রতিভাবান বাউল শিল্পী স্মৃতিচারণ করেন তারা। যে ওর সাথে আমি, শ্যামা, বিশাল, আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম। তো খুনসুটি অনেক কিছু সিক্রেট শেয়ার, আমরা বন্ধুর মতো, তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে। ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো, আমি অনেক শাসন করতাম। অনেক সময় আমি মেন্টালি শাস্তি নীরব থেকে, সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয়, আমি আর এই ভুল করবো না। আর এবার যদি বলি গানের দিকটা, যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না, অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না। অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই। ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত। ওর থেকে পারফরমেন্স শিখেছি, একটা অনুষ্ঠানে কি করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেওয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি। ওর আত্মার শান্তি কামনা করি, ভালো থাকুক, গানে গানে থাকুক। ধন্যবাদ। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে পরিষেবা নিয়ে বিক্ষোভ প্রকাশ করল সিপিআই ত্রিপুরা পরিষদ। জিবি হাসপাতালে পরিষেবা নিতে গিয়ে হয়রানি শিকার হয় বলে অভিযোগ করে সিপিআই ত্রিপুরা পরিষদ। বিষয়টিকে সামনে রেখে রবিবার কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডের জুনু দাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ। এছাড়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, ওষুধের মূল্য বৃদ্ধি, রেগায় বকেয়া মজুরি নিয়ে সরকারের ত্রিপুরা সমালোচনা করে বামপন্থী দলটি। সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তারা বলছে ত্রিপুরা স্বাস্থ্যের দিক দিয়ে বিভিন্ন উন্নতি হয়েছে, কিন্তু আমরা যখন হাসপাতাল যাই তখন আমরা দেখি যে কোনো রোগীর গার্জিয়ান রুগী দেখাতে গিয়ে হ্যস্তন্যাস্ত হচ্ছে এবং রুগীর সঙ্গে যারা গার্জিয়ান যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং নিত্যদিন আমরা লক্ষ্য করেছি অসুস্থ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। অথচ তারা ঢাকঢোল পিটিয়ে বলছে যে নিত্য হাসপাতাল অবস্থা খুবই ভালো, ত্রিপুরাতে সব চিকিৎসা হয়। তারপর আমরা লক্ষ্য করেছি জায়গার কাজ করতে গিয়ে, ওয়েবের কাজ করতে গিয়ে অনেক মজুরি বকা রয়েছে এবং কাজ আগের থেকে অনেক কম হচ্ছে।
আমরা সিপিআই পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি ওয়েবের কাজ এবং রেগার কাজ যাতে বৃদ্ধি। নিচে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো। অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এসেছে, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধ স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় টেট 2 পরীক্ষা। রাজ্যের 8টি জেলাতেই ছিল পরীক্ষা কেন্দ্র। টেট 2 পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 35,000। বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের 200 মিটারের মধ্যে ধারা 163 লাগু করেছিল প্রশাসন। সকাল 11টার পর পরীক্ষা দিতে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষা কেন্দ্রে বলে জানিয়েছেন টেট বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। এখন পরীক্ষার্থী যাদের 10টার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা 11টার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা তাদের এডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছিলাম যে 10টার মধ্যে তাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আমরা 4টে খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা প্রচার করেছিলাম যে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে ক্যান্ডিডেটদেরকে ঠিক 10টায় আসতে হবে। দুঃখজনকভাবে তারপরেও কিছু ক্যান্ডিডেট 11টা বেজে যাওয়ার পর এসেছেন পরীক্ষা কেন্দ্রে এবং তারা পরীক্ষা দিতে পারেননি বা পারবেন না, কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্রে বাকি সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি কোনো সেন্টারে কোনো রকমের অসুবিধে নেই। চাচি বানর এবং গুয়েল সাপ মেরে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হলো 2 যুবককে। ঘটনা ফটিকরায়ের কাঞ্চনবাড়ির তরুণীনগর মালাকার পাড়ায়। কয়েকটি বানরকে নির্মমভাবে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা আটক করে অভিযুক্তদের। পরবর্তী সময়ে বন বিভাগ এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যুবকদের। স্থানীয় মানুষের তৎপরতায় প্রাণী সংরক্ষণ ও বন আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মীরা। শুনছি যে মানে একটা ইনফরমেশন পাই আইছি কিন্তু 2জন লোকের মারছে টিভি পাইছি আমরা। এটা তার আপাতত আমরা হেফাজত নিয়েছি। আমরা যা কিটা করণ যায় আমরা করে ডিসিশন দেখা হবে কিটা করা। আর লোকাল থেকে জানা যায় স্যার তার সাথে আরো ছিল যার বন্ধু নিয়ে এসেছিল। এটা তো আমরা পাইছি না এখানে মেন জায়গাতে, কিন্তু পরে যাওন যাবে কিটা কিভাবে এটা করছে, কিভাবে তারা এটা করছে পরে। ঠিক আছে, ধন্যবাদ। অবসরের পর অবৈধ মঞ্জুরকৃত ছুটি বা লিভ এনকেশমেন্ট বেনিফিট নগদে পাবে কর্মচারীরা। রায় দিল ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। অবসরের পর লিভ এনকেশমেন্ট বেনিফিট পাবেন কর্মীরা। সম্প্রতি একগুচ্ছ রিট আপিল খারিজ করে দ্ব্যর্থহীনভাবে বলেছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের দায়ের করা রিট আপিলগুলো খারিজ করে একক বিচারপতি বহাল রেখেছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মী গৌরাঙ্গ অধিকারী অবৈধ মঞ্জুরকৃত ছুটি নগদে পাবেন বলে প্রায় 1 দশক পূর্বে 5 জুলাই 2016 সালে প্রদত্ত রায়ে আদেশ দিয়েছিলেন ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক গুপ্তা। ওই রায় কার্যকর করে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন রিট আবেদনকারীদের প্রাপ্য গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট বেনিফিট মিটিয়ে দেওয়ার জন্য পরবর্তী সময়ে হেনা রানী দাস বনাম টিএইচসি, নিয়তি সাহা বনাম টিএইচসি ও অন্যদের মামলায় 8
8 আগস্ট 2017 ও 16 মার্চ 2019-এ প্রদত্ত দুটি পৃথক রায়ে রাজ্য সরকার টিএইচসি কে নির্দেশ দেয় ত্রিপুরা উচ্চ আদালত। ওই দুটি রায়ও কার্যকর করতে বাধ্য হয় রাজ্য সরকার। তারপরও অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটি ও লিভ এনকেজমেন্ট বেনিফিট দিচ্ছে না কর্পোরেশন। এই ক্ষেত্রে চূড়ান্তভাবে হেনস্থা করা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মীদের। অবসরপ্রাপ্তরা উচ্চ আদালতে আসতে বাধ্য হচ্ছেন ন্যায্য পাওনা আদায়ের জন্য। 10টি রিট মামলায় 20 জানুয়ারি 2022-এ প্রদত্ত রায়ে রিট আবেদনকারীদের গ্র্যাচুইটি ও লিভ এনকেজমেন্ট বেনিফিট সুদ সমেত প্রদানের সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি। কিন্তু ওই রায় কার্যকর না করে বিভিন্ন পিটিশন করে রাজ্য সরকার। অর্থ দপ্তরের নির্দেশে ও আর্থিক সমস্যায় লিভ এনকেজমেন্ট বেনিফিট ও গ্র্যাচুইটি দেওয়া যাবে না বলে রিট মামলাগুলোতে প্রদত্ত হলফনামায় বলেছিল টিএইচসি। এক্ষেত্রে রিভিউ পিটিশনগুলো খারিজ হবার পরও হাল ছাড়তে রাজি হয়নি রাজ্য সরকার। আবার রিট আপিল দাখিল করে টিএইচসি। আপিলের শুনানির পর সবগুলো রিট আপিল খারিজ করেছেন বিচারপতি টি অমরনাথ গৌড় ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য থেকে বঞ্চিত করে রাখার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করতে চাইছে রাজ্য সরকার বলে অভিযোগ টিএসসির ভুক্তভোগী কর্মীদের। অর্জিত সবেতন ছুটি অব্যাহত থাকলে অবসরের পর অব্যাহত ছুটি নগদে প্রদান করা বাধ্যতামূলক। এ নিয়ে এখন আর আইনি সংশয় বা দ্বিধার নেই কোনো সুযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নতুন পলিভিনাইল রেশন কার্ডের জন্য কেওয়াইসি করার সময়সীমা শেষ হবে চলতি মাসের 30 তারিখ। এক্ষেত্রে তৃতীয় পর্যায়ের সময়সীমা বৃদ্ধি করার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি রাজ্য সরকার। নতুন পলিভিনাইল রেশন কার্ডের জন্য ভোক্তাদের কেওয়াইসি করার সময়সীমা সমাপ্ত হবে চলতি মাসের 30 তারিখ। রেশন শপে কেওয়াইসি করার সময়সীমা আর বৃদ্ধি করার এখনো পর্যন্ত নেই কোনো পরিকল্পনা। আগরতলা পুর নিগম অঞ্চলের রেশন ভোক্তাদের কাগজের কার্ডের বদলে উন্নত মানের প্লাস্টিক তথা পলিভিনাইল কার্ড অর্থাৎ পিভিসি কার্ড দেওয়ার জন্য কেওয়াইসি করার সময়সীমা প্রাথমিক পর্যায়ে 31 মার্চ পর্যন্ত বেঁধে দিয়েছিল খাদ্য দপ্তর। রেশন কার্ডে পরিবারের যাদের নাম আছে সকলকেই রেশন শপে গিয়ে কেওয়াইসি করাতে হবে। কিন্তু বহু রেশন ভোক্তা এর সময়সীমার মধ্যে রেশন শপে গিয়ে কেওয়াইসি করাতে পারেননি। সেই কারণে কেওয়াইসি করার জন্য সময়সীমা দ্বিতীয় পর্যায়ে 30 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করে রাজ্য সরকার। ইতিমধ্যে যেসব পরিবারের সকলেই রেশন শপে গিয়ে কেওয়াইসি করিয়েছেন তাদের কাগজের পুরনো কার্ডের বদলে শীঘ্রই নতুন পিভিসি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। 4 লক্ষ কার্ড ছাপাখানায় প্রিন্ট করার জন্য দেওয়া হয়েছে। 4 লক্ষ পিভিসি কার্ড প্রিন্ট হয়ে এলে সেই কার্ডগুলো দেওয়া হবে ভোক্তাদের। বাকি ভোক্তা যারা রেশন শপে আধার কার্ড নিয়ে গিয়ে কেওয়াইসি করিয়ে আসবেন এবং যেসব পরিবারের সকলে কেওয়াইসি করিয়ে ফেলবেন তাদের জন্য পিভিসি রেশন কার্ড প্রিন্ট করিয়ে আনা হবে দফায় দফায়। পর্যায়ক্রমে সেসব পিভিসি রেশন কার্ডও দেওয়া হবে ভোক্তাদের। আগরতলা পুর নিগম এলাকার বাইরেও রাজ্যের সব রেশন শপ ভোক্তাদেরও পিভিসি রেশন কার্ড দেওয়া হবে। সেসব রেশন শপে আধার কার্ড নিয়ে গিয়ে কেওয়াইসি করাতে হবে ভোক্তাদের। আগরতলা পুর নিগম এলাকার ভোক্তাদের পিভিসি রেশন কার্ড দেওয়ার জন্য একটি মাস্টার প্ল্যান নেওয়া হয় প্রাথমিক পর্যায়ে। এখন রাজ্যের সব রেশন শপেও কেওয়াইসির পর পিভিসি রেশন কার্ড দেওয়া হবে পর্যায়ক্রমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যস্তরের শিশু শিবিরের আয়োজন করে জোহর বাল মঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সদ্ভাব, ভ্রাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে আজকের শিশুরা যেন গড়ে উঠতে পারে সেই উদ্দেশ্যে কাজ করছে জোহর বাল মঞ্চ বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শিশুরা নিজেরাই এই কার্যক্রমে কার্যকারিতা বিকাশ, পরিচালনা এবং মূল্যায়ন করবে, যার ফলে উপযুক্ত প্রাপ্তবয়স্ক তত্ত্বাবধানে তাদের মধ্যে তৈরি হবে নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্বশীলতা বলে এদিন জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সদ্ভাব, ভ্রাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে এই রাজ্যের নতুন প্রজন্ম তারা যেন বেড়ে উঠতে পারে, তারা যেন এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে জোহর বাল মঞ্চ এই রাজ্যে কাজ করবে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।